হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি 3000 জেনারেল সায়েন্স রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা 2022-এ তোমাদের ফেব্রুয়ারি মান্থ থেকে শুরু হচ্ছে। আজকে আমরা শুরু করছি মক টেস্ট নাম্বার 7 এবং আমাদের টার্গেট হচ্ছে জেনারেল সায়েন্সের 25 আউট অফ 25। যারা প্রথমবার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে মনে রাখবে তোমাদের আউট অফ 100 কোশ্চেন 25 কোশ্চেন জেনারেল সায়েন্স থেকে আসবে। জেনারেল সায়েন্সের কোন কোন টপিক? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং তার সাথে 2-3টে ফিজিক্সের ম্যাথও তোমাদের থাকবে। তো এটা সব থেকে টাফেস্ট তোমাদের আউট অফ 100 কোশ্চেনের মধ্যে জেনারেল সায়েন্সটা। ওকে, তোমাদের জিকে এবং তোমাদের তারপরে ম্যাথ, রিজনিং এগুলো তুলনামূলক খুব সহজ আসে, কিন্তু জেনারেল সায়েন্সটা যথেষ্ট স্ট্যান্ডার্ড এসেছিল 2000 গ্রুপ ডি পরীক্ষায়। ওকে, 2018-তে যে পরীক্ষাটা হয়েছিল। এবং তোমাদের সবাইকে জানিয়ে রাখি হ্যাপি নিউ ইয়ার। সবার এই বছর খুব ভালো কাটুক, এই বছরে যেন সবাই চাকরি পাও। তো খুব ভালোভাবে আমরা পড়বো এই বছর, সামনে অনেকগুলো পরীক্ষা আছে। আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেল জবস কে একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে। সমস্ত রকম নোটিফিকেশন, আপডেট, পিডিএফ সব এখানে পোস্ট করা হয়। তোমরা যারা এনটিপিসি সিবিটি 2 এবং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এই টেলিগ্রাম গ্রুপটা জয়েন করবে। টার্গেট রেলওয়ে গ্রুপ ডি 2021। এখানে আমি অনেক পিডিএফ পোস্ট করে রেখেছি, সেখান থেকে তোমরা পিডিএফ গুলো ডাউনলোড করতে পারবে এবং পড়তে পারবে। এছাড়া ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে জয়েন করতে নাও। দেখো, তোমাদের জন্য দুটি স্টাডি মেটেরিয়াল রয়েছে, পরীক্ষার আগে এগুলো কমপ্লিট করার চেষ্টা করবে। জিকের জন্য রয়েছে 3000 জিকে এবং জেনারেল সায়েন্সের জন্য রয়েছে 3000 জেনারেল সায়েন্স। দুটোরই পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তোমার ভিডিওর প্লে লিস্ট এই দুটো ভিডিও ডেসক্রিপশনেই পেয়ে যাবে। এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই নোটগুলো বাই করতে চাইলে এই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো। আমাদের প্রথম প্রশ্ন, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটিতে পরমাণুর সংখ্যা সর্বাধিক বা অ্যাটমের নাম্বার সর্বাধিক? এবার দেখো, কার্বন ডাইঅক্সাইড CO2 রয়েছে, তো একটা কার্বন রয়েছে এবং দুটি অক্সিজেন রয়েছে, টোটাল সংখ্যা কত? 3টে। তারপর দেখো CaOH2, তো এটা তুমি যখন ব্যাকেট তুলবে এটা হয়ে যাবে CaO2H2, মানে হচ্ছে কত? দেখো, একটা Ca রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, দুটো অক্সিজেন রয়েছে, দুটো হাইড্রোজেন রয়েছে, টোটাল কত হলো? 5টা। এবার এখানে দেখো H2SO4, মানে দুটো হাইড্রোজেন, একটা সালফার এবং 4টে অক্সিজেন, কত হচ্ছে? 7 হচ্ছে। HNO2, মানে একটা হাইড্রোজেন, একটা নাইট্রোজেন, দুটো অক্সিজেন, কত হচ্ছে? 4টা। তাহলে এগুলোর মধ্যে কোনটিতে সব থেকে বেশি পরিমাণ অ্যাটম রয়েছে? রয়েছে তোমার H2SO4 এর মধ্যে। কতগুলো রয়েছে? 7টা। তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে গেল? অপশন বি। যখন সরণ প্রযুক্ত বলের অভিমুখের সাথে লম্বভাবে হয় তখন বলটি দ্বারা সম্পূর্ণ কৃতকার্য কেমন হবে? তো যখনই সরণ বা ডিসপ্লেসমেন্ট প্রযুক্ত বল বা ফোর্সের অভিমুখের সাথে লম্ব হবে তখন মনে রাখবে কৃতকার্য শূন্য হয়। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এর সাথে মনে রাখবে যখন বল এবং সরণ একই দিকে ঘটে তখন সেইটা তোমার হয়ে থাকে ধনাত্মক বা ইতিবাচক তোমার কৃতকার্য। এর সাথে মনে রাখবে যখন বল এবং সরণ বিপরীত দিকে হয়, বল একদিকে সরণ তার বিপরীত দিকে, তখন সেই কাজটাকে হয় নেতিবাচক বা ঋণাত্মক। এবং তার সাথে মনে রাখবে যখন বল এবং সরণ একে অপরের সাথে লম্ব হবে, যেটা এই প্রশ্নে বলেছে লম্ব হবে, তখন কৃতকার্য শূন্য হয়। তাহলে 3টে আমরা জেনে রাখলাম, 3টেই তোমাদের পরীক্ষার জন্য খুব কাজে লাগবে। নেক্সট চলে আসি স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জির কোনটা ফর্মুলা? আমরা অপশন দেখেই করে দেবো, কারণ এই স্থিতিশক্তি দিয়ে আমরা অনেক তোমাদের ফিজিক্সের ম্যাথ সলভ করেছি। তো এখানে আমাদের অ্যান্সার হয়েছে অপশন ডি, mgh। এম মানে হচ্ছে কি? ভর, জি হচ্ছে তোমার অভিকর্ষজ ত্বরণ এবং এইচ হচ্ছে উচ্চতা। ওকে, এবং এর সাথে মনে রাখবে কৃতকার্য বা ওয়ার্ক ডান সমান আমরা কি জানি? W=Fs, মানে হচ্ছে বল ইন্টু সরণ আর ডিসপ্লেসমেন্ট। গতিশক্তি কাইনেটিক এনার্জি ফর্মুলা হচ্ছে 12mv², এবং এই স্থিতিশক্তি যেটা হয়ে গেল mgh। নিচের কোনটি সর্বাধিক নমনীয়? এই প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ বারবার রিপিটেড প্রশ্ন। তো সবচেয়ে নমনীয় কোনটা হচ্ছে? সবচেয়ে নমনীয় হচ্ছে গোল্ড, এবং গোল্ডের যে ফর্মুলা সেটা হচ্ছে কেমিক্যাল ফর্মুলা, যেটা AU। এটা তোমরা সিলভারের সাথে, সিলভারে যেটা হয় AG, এটার সাথে কনফিউজ হয়ে যাও না। অনেক সময় পরীক্ষায় কি হয়, এই গোল্ড, মার্কারি এইগুলোর নামগুলো দেবে না, এই সংকেতগুলো দিয়ে দেবে, তখন তোমরা একটু কনফিউজ হয়ে যাবে। তো গোল্ড হচ্ছে AU। কোন নিষ্ক্রিয় গ্যাসটির বহির্কক্ষে কেবলমাত্র 2টি ইলেকট্রন থাকে? তো দেখো, এই যে আমাদের 18 নম্বর যে গ্রুপটা রয়েছে এটা হচ্ছে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস, এবং এই গ্রুপে একমাত্র হিলিয়ামকে বাদ দিয়ে বাকি যতগুলো তোমাদের উপাদানগুলো রয়েছে বা মৌলগুলো, গ্যাসগুলো রয়েছে, সবগুলোর বাইরের কক্ষে 8টা করে ইলেকট্রন থাকবে, একমাত্র হিলিয়াম বাদ দিয়ে। কারণ কি? কারণ আমরা জানি কে কক্ষে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে। এবং দেখো, প্রথম যেটা রয়েছে হিলিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 2। তো এইখানে তোমার 8 কোনোভাবেই হবে না, তো সেই জন্য হিলিয়াম বাদ দিয়ে বাকি সমস্ত
নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসের বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকবে। তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে যে এগুলোর মধ্যে হিলিয়ামের একমাত্র বাইরের কক্ষে 2টি ইলেকট্রন, কারণ হিলিয়ামের তোমার ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তোমার 2, অ্যাটমিক নাম্বারই হচ্ছে তোমার 2। এবার দেখো 2 নম্বরে দেখো নিয়ন রয়েছে। নিয়নের অ্যাটমিক নাম্বার কত? নিয়নের অ্যাটমিক নাম্বার হচ্ছে 10। তো ইলেকট্রন কনফিগারেশন করলে 2,8, বাইরের পক্ষে 8টা রয়েছে। ওকে, তারপরে দেখো আর্গন রয়েছে। আর্গনের কত? 18। আর্গনের হচ্ছে অ্যাটমিক নাম্বার হচ্ছে 18। তাহলে 2,8, 8, 2 8 10 8 18। তাহলে এরও বাইরের পক্ষে তোমার কটা রয়েছে? 8টা রয়েছে। তারপরে দেখো এখানে তোমার ক্রিপ্টনের কত হচ্ছে? 36। ক্রিপ্টনে হচ্ছে 36। এটা যদি ইলেকট্রন কনফিগারেশন করো কি হবে? 2টি, 8টি, তারপরে কমা হচ্ছে 8টি, মানে হচ্ছে কত? 18। 18 আর 18তে তোমার কত হয়? 36। তো এর বাইরের কক্ষে কতগুলো রয়েছে? সরি, এখানে একটু গোলমাল হয়ে গেল মনে হচ্ছে, সরি এখানে একটু ভুল হয়ে গেল। তো ক্রিপ্টনের যেটা হয়, তো সবার প্রথম কক্ষে 2টি সর্বাধিক থাকতে পারে, তারপরে কক্ষে সর্বাধিক 8টা থাকতে পারে, তারপরের কক্ষে সর্বাধিক 18টা থাকতে পারে। 2 + 8 হচ্ছে 10, + 18 কত হচ্ছে? 28। আর বাকি কটা পড়ে রয়েছে? 8টা। তাহলে এরও বাইরের কক্ষে দেখছো 8টা ইলেকট্রন রয়েছে। তারপরে বুঝতে পারছো যে প্রত্যেকটা নোবেল গ্যাসের বাইরের কক্ষে 8টা করে ইলেকট্রন থাকবে, একমাত্র হিলিয়াম বাদ দিয়ে, কারণ হিলিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 2। এবার এখানে আর একটু এক্সট্রা ডিটেলস তোমরা দেখে রাখো যে নিষ্ক্রিয় গ্যাস কতগুলো রয়েছে। তো বর্তমানে 7টি রয়েছে নিষ্ক্রিয় গ্যাস। কোনগুলো? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এবং অগ্নেশন। এগুলোকে সব বলা হয় নোবেল গ্যাস। এবং এগুলো কত নম্বর গ্রুপে থাকে? এগুলো সব 18 নম্বর গ্রুপে থাকে। খুব ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্নে চলে আসি, সালফারের পারমাণবিকতা কত? দেখো এই প্রশ্নটাও তোমাদের রিপিটেড প্রশ্ন, মানে অনেকগুলো শিফটেই তোমাদের এসছে, আগেও কোনো একদিন করিয়েছিলাম মনে হয়। তো এখানে দেখো এটা হচ্ছে বহু পারমাণবিক, অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এবার মনে রাখবে এক পারমাণবিক কাদের বলছে? যাদের একটি পরমাণু দ্বারা গঠিত যেসব মৌল, তো সেগুলোকে বলছে তোমার এক পারমাণবিক। যেমন সমস্ত নোবেল গ্যাস যেগুলো রয়েছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এগুলো সবই হচ্ছে তোমার এক পারমাণবিক বা মোনো অ্যাটমিক। দ্বি পারমাণবিক কাকে বলছে? তো 2টি পরমাণু দ্বারা গঠিত, যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো সবই হচ্ছে কি তোমার দ্বি পারমাণবিক। এর সাথে মনে রাখবে ট্রাই অ্যাটমিক, মানে 3টি পরমাণু সমন্বয়ে গঠিত, যেমন হচ্ছে O3, মানে হচ্ছে ওজোন। ওজোন হচ্ছে ট্রাই অ্যাটমিক। এবং তারপর দেখো চতুষ্পারমাণবিক হয়ে থাকে, তো যেটাতে 4টে পরমাণু থাকে, যেমন তোমার P4। তো এটাকে তুমি চতুষ্পারমাণবিক। আবার আরেকটা মনে রাখবে, বহু পারমাণবিক কাকে বলছে? যে 3 বা ততোধিক পরমাণু সমন্বয়ে গঠিত তাদের হচ্ছে বহু পারমাণবিক। এবার দেখো এখানে P4, এটা তুমি চতুষ্পারমাণবিক বা টেট্রা অ্যাটমিকও বলতে পারো, বা এটাকে তুমি বহু পারমাণবিক বা পলি অ্যাটমিকও বলতে পারো, কারণ 3টের বেশি হলে সেগুলো সব বহু পারমাণবিকের মধ্যে পড়ে যায়। তো দেখো সালফার, ফসফরাস, এগুলো সব হচ্ছে কি বহু পারমাণবিক। নেক্সট চলে আসি, এখানে দেখো স্টেটমেন্ট দেওয়া রয়েছে 2টি, কোনটি সত্য কোনটা মিথ্যা এরকম তোমাকে বলতে বলেছে। প্রথম দেখো কি বলেছে, তাপ কমিয়ে এবং চাপ বাড়িয়ে আমরা বায়ুমণ্ডলীয় গ্যাসকে তরল করতে পারি। সেকেন্ড কি বলেছে, একটি গরম শুষ্ক দিন মানে বায়ুমণ্ডলের উষ্ণতা খুবই বেশি এবং আর্দ্রতা খুবই কম, এই 2 কারণের জন্য বাষ্পায়ন বৃদ্ধি পায় এবং শীতলতা তৈরি হয়। তো কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা বলো। তো এখানে মনে রাখবে 1 নম্বর স্টেটমেন্ট এবং 2 নম্বর স্টেটমেন্ট উভয় হচ্ছে সত্য। তাহলে অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ড্যাশ শুক্রাশয় থেকে শুক্রাণু বহন করে। তো এগুলোর মধ্যে কোনটি শুক্রাশয় থেকে শুক্রাণু বহন করে? তো এখানে মনে রাখবে শুক্রনালী, যেটাকে আমরা ভাস রেফারেন্স বলে থাকি, তো সেটা কি করে? শুক্রাশয় থেকে শুক্রাণু বহন করে। কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় কোথাও শুক্রনালী অপশনে দিতে দেখি নাই, সব জায়গাতেই তোমাদের ভাস রেফারেন্স, সেটাই ইংলিশ টার্মটাকে বাংলাতে স্পেলিং করে দিয়ে দিয়েছে। তো দুটোই তোমাকে মনে রাখতে হবে, ভাস রেফারেন্সকে বাংলায় শুক্রনালী বলছে। রোধের এসআই একক কি? ইউনিট চ্যাপ্টার, মোস্ট ইম্পর্টেন্ট, বারবার রিপিটেড প্রশ্ন, বলো ইউনিট চ্যাপ্টার। রোধের এসআই একক হচ্ছে কি? ওহম। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এবং তার সাথে এখানে আমরা আগের দিনও পড়েছিলাম, ইলেকট্রিক চার্জ হচ্ছে কুলাম, তারপরে ভোল্ট হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বা তোমাদের বিভব পার্থক্য। তো এগুলো মনে রাখবে। অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্টের। পরবর্তী প্রশ্ন, একজন যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে যখন একটা চলন্ত বাস থামানোর জন্য ব্রেক কষে, এবং পেছনের দিকে ঝুঁকে পড়ে যখন বাসটি চলতে শুরু করে। এটা কোন ঘটনার জন্য? তো এটা হচ্ছে তোমাদের জাড্ডের জন্য, জাড্য বা ইনার্সিয়া। এবং এখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা তোমাদের মনে রাখতে হবে, জাড্ডের সংজ্ঞা, জাড্য কাকে বলছে সেটা দেখে রাখবে। সবার প্রথম এই নিউটনের প্রথম গতিসূত্রকে জাড্ডের সূত্র বা ল অফ ইনার্সিয়া বলা হয়। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নিউটনের কোন সূত্রে ইনার্সিয়া বা জাড্য সম্পর্কে বর্ণনা করা আছে, তো তুমি বলতে পারবে
নিউটনের প্রথম গতিসূত্রে। এবার জাড্ডের সংজ্ঞা একটু দেখে নেব, যে জড়বস্তু যে ধর্মের জন্য নিজের স্থিতিশীল বা গতিশীল অবস্থা পরিবর্তনে বাধা দেয়, বা জড়বস্তু যে ধর্মের জন্য নিজের যে অবস্থা থাকে সেই অবস্থায় থাকতে চায়, সেই ধর্মকে পদার্থের জাড্য ধর্ম বা জড়তা বলে। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা জাড্ডের সূত্র সম্পর্কে জানতে পারি, এবং এর সাথে মনে রাখবে বস্তুর ভর যত বেশি হয় ওর জাড্য তত বেশি হয়। বস্তুর ভর দিয়ে বস্তুর জাড্য মাপা হয়। এবং পদার্থের জাড্য দু রকম হয়, এক হচ্ছে স্থিতিজাড্য এবং দ্বিতীয় হচ্ছে গতিজাড্য। তো এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। উভচর এবং বেশিরভাগ সরীসৃপের কয় প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড হয়ে থাকে? তো উভচর এবং বেশিরভাগ সরীসৃপের 3 প্রকোষ্ঠ বিশিষ্ট তোমার হৃৎপিণ্ড হয়ে থাকে। এবার এখানে মনে রাখবে মাছের 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড হয়, একটি অলিন্ড এবং একটি নিলয়। উভচর প্রাণীর 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড থাকে, যার 2টি অলিন্দ এবং একটি নিলয় থাকে। এবং কুমির ছাড়া বাকি সমস্ত সরীসৃপের 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড থাকে, একমাত্র কুমিরের মনে রাখবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড হয়ে থাকে। তো এগুলো সব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসা প্রশ্ন, তো এগুলো সব মুখস্থ করতে হবে তোমাদের। নেক্সট চলে আসি, ডোবেরিয়ানের এইভাবে 3টি মৌলের গুচ্ছ তৈরি করেন এবং তাদের নাম দেন। তো এইগুলোর মধ্যে কোনটা ডোবেরিয়ানের সূত্র সেটা জানতে পারলে এটা অ্যান্সার হয়ে যাবে। তো ডোবেরিয়ানের ট্রায়েড সূত্র, অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। ডোবেরিয়ানের ট্রায়েড বা ডোবেরিয়ানের ত্রয়ী সূত্র, ট্রায়েডটাকে বাংলাতে ত্রয়ী বলছে। তো ত্রয়ী সূত্রে কি বলছে, যে রাসায়নিক ধর্মের মধ্যে সাদৃশ্য আছে এমন 2টি মৌলের মধ্যে মাঝেরটির পারমাণবিক ভর অন্য দুটির পারমাণবিক ভরের গড় হবে। তো এটা, এবং এইখান ডাইরেক্ট এই সংজ্ঞাটাও দিয়েও তোমাদের পরীক্ষায় কোনো একটা শিফটে প্রশ্ন এসেছিল। একটি সমুদ্রগর্ভের সার্ভে জাহাজ সমুদ্র তলদেশে একটি শব্দ তরঙ্গ পাঠালো, যেটা 2.5 সেকেন্ড পরে প্রতিধ্বনিরূপে ফিরে এলো। সমুদ্রের জলে শব্দের গতিবেগ যদি 1200 মিটার পার সেকেন্ড হয়ে থাকে, সমুদ্রের গভীরতা কত? এটা কিভাবে বার করব? তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 1500 মিটার। কিভাবে হচ্ছে একটু দেখে নাও। সবার প্রথম শব্দের জলের গতিবেগ এখানে দেওয়া রয়েছে 1200 মিটার পার সেকেন্ড, প্রতিধ্বনির সময় দেওয়া হয়েছে 2.5 সেকেন্ড। এবার মনে রাখবে শব্দটিকে সমুদ্র তলে ভ্রমণ করতে হবে এবং জাহাজের নিজের প্রতিফলিত হতে হবে। এইভাবে শব্দের দূরত্ব ভ্রমণ করতে হবে 2x। মনে করো এটা মনে করো জল, এখানে মনে করো জাহাজ বা তোমার সমুদ্র বা যায় যেটা আছে, এগুলো সব জল তোমার মনে করো। ওকে, এবার এটা মনে করো একদম সমুদ্র পৃষ্ঠ একদম তলদেশ যেটা। তো এখান থেকে একটা ইকো পাঠালো, সেই ইকোটা মানে শব্দ পাঠালো, শব্দটা এখানে গেল, তারপরে আবার শব্দটা ফিরে এলো, মানে মনে করো শব্দটা x দূরত্ব গেল, আবার x দূরত্ব ফিরে এলো, তবেই তো সে প্রতিধ্বনিটা শুনতে পাবে। টোটাল তাহলে দূরত্ব কতটা গেল? 2x দূরত্ব। তো সেটা এখানে বলেছে যে শব্দটাই সমুদ্র তলদেশে ভ্রমণ করতে হবে এবং জাহাজে নিজে প্রতিফলিত হতে হবে। এইভাবে শব্দ দ্বারা ভ্রমণ করা দূরত্ব হচ্ছে 2x। এবার দেখো ফর্মুলা হচ্ছে d ইজ ইকুয়াল টু st। এবার d ইকুয়াল টু মানে কতটা ডিস্টেন্স করেছে, 2x দূরত্ব সে গেছে, কত স্পিড কত 1200 মিটার পার সেকেন্ড, এবং t হচ্ছে 2.5 সেকেন্ড। তাহলে x ইকুয়াল টু তুমি বার করতে পারবে 1200 ইন্টু 2.5 বাই 2। এবার এটা যদি কাটাকাটি করো, 2 1 কে 2, 600 দুগুণে 1200, 600 কে যদি 2.5 দিয়ে গুণ করো কত হবে? 1500 মিটার। তাহলে এক লাইনে হয়ে গেল। এটা আমি তোমাদের লিখে লিখে করালাম বলে তোমরা ডাইরেক্ট পরীক্ষায় অপশন দেখবে, তোমাদের একটা যে রাফ কাগজ দেবে সেখানে ডাইরেক্ট এই ফর্মুলাটাই করে দেবে, d ইজ ইকুয়াল টু st, 2x ইন্টু এই দুটোর গুণফল ডাইরেক্ট লিখে দেবে যে 2x ইকুয়াল টু হচ্ছে 1200, যখনই প্রতিধ্বনি বা ইকোর কথা বলবে বাস, তাহলে x ইকুয়াল টু কত হবে? 1200 ইন্টু 2.5 বাই কত হচ্ছে 2, 2 1 কে 2, 600, 600 কে 2.5 দিয়ে গুণ করলে কত হয়? 1500। তোমার জন্য পরীক্ষায় 5 সেকেন্ড টাইম লাগে। এখানে আমি তোমাদের লিখে লিখে করে দিচ্ছি যাতে তুমি ঘরে যখন প্র্যাকটিস করবে, পিডিএফ এর মধ্যেও এগুলো লিখে লিখে করে দিয়েছি, দেখবে যখন প্র্যাকটিস করবে তখন দেখে দেখে প্র্যাকটিস করবে, তারপর দেখবে বারবার যখন রিপিট প্র্যাকটিস করবে তখন একদম খুব ভালোভাবে তুমি প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবে। চোখের ভিতরে প্রবেশ করা আলোক রশ্মি ড্যাশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? নিম্নোক্ত কোনটি দ্বারা চোখের ভিতরে প্রবেশ করা আলোক রশ্মি নিয়ন্ত্রিত হয়? তো মনে রাখবে চক্ষু তারা, যেটাকে আমরা ইংলিশে পিউপেল বলে থাকি, পিউপেল দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবার এখানে তোমাকে একটু এক্সট্রা ডিটেলস পড়তে হবে। চক্ষু তারা বা পিউপেল কাকে বলছে? এটা হলো আইরিসের মাঝের খোলা অংশ যেখান দিয়ে আলো লেন্সে প্রবেশ করে। এটার আকার আইরিস দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং তারারন্ধ্র বা চক্ষু তারা বা পিউপেল যেটা বলছে তারারন্ধ্রের মধ্যে দিয়ে আলো চোখের ভেতর প্রবেশ করে। এবার এখানে মনে রাখবে অনেক সময় এই চক্ষু তারা বা পিউপেল এটা অপশনে দেবে না, অনেক সময় তোমার পরীক্ষায় অপশনে আইরিস দিয়ে দেবে। ওকে, দেখো এখানে আইরিস নেই, তো অনেক সময় পরীক্ষায় আইরিস দেওয়া থাকে, চক্ষু তারা অপশনে থাকে না, তো তখন তুমি আইরিস অ্যান্সার করতে পারো। এবার দেখো কর্নিয়া কাকে বলছে, অপশন এ তে যেটা দেওয়া রয়েছে। তো দেখো এটা হচ্ছে গম্বুজ আকারের স্বচ্ছ পর্দা যা চোখের সামনের অংশ ঢেকে রাখে। এটি চোখের বহির্ভবকের
সামনের দিকের 1/6 স্থান জুড়ে অবস্থিত। এটা স্বচ্ছ কারণ এতে কোনো রক্তজালিকা থাকে না এবং চোখ প্রতিস্থাপন আমরা যখন আই ট্রান্সপ্লান্ট করে থাকি তখন এই কর্নিয়াটারই প্রতিস্থাপন করা হয়। অনেক সময় তোমাদের পরীক্ষা এসে দেখবে যে আমরা যখন আই ট্রান্সপ্লান্ট করে থাকি নিম্নোক্ত কোনটা ট্রান্সপ্লান্ট করা হয়, তো আমাদের চোখের যে কর্নিয়া থাকে সেটা ট্রান্সপ্লান্ট করা হয়। তো এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এর সাথে আরো একটু আমি এক্সট্রা ডিটেলস তোমাদের এখানে অ্যাড করে দিয়েছি। রেটিনা কাকে বলে? রেটিনা কাকে বলে দেখে নাও, যে এটা হলো চোখের আলোক সংবেদী অংশ। এটা আলোক রশ্মিকে তড়িৎ সংকেত বা ইলেকট্রিক্যাল সিঙ্গেলে রূপান্তর করে তোমার দর্শন স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পাঠায়। রেটিনা দুই ধরনের আলোক সংবেদী কোষ হয়ে থাকে বা ফটো রিসেপ্টর হয়ে থাকে। এক হচ্ছে রড কোষ আর এক হচ্ছে কোন কোষ। দুটো আমরা শুনেছি। রড কোষ কি করে? আবছা বা মৃদু আলো দেখতে আমাদের সাহায্য করে, এবং কোন কোষ কি করে? খুবই উজ্জ্বল আলো দেখতে আমাদের সাহায্য করে। কোন কোষ থাকার জন্য আমরা বিভিন্ন রং চিনতে পারি এবং তাদের মধ্যে পার্থক্য করতে পারি, অর্থাৎ আমাদের রঙিন বস্তু দর্শনে কোন কোষগুলো দায়ী। তো এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এবং শ্বেতমণ্ডল বা স্ক্লেরা, যেটা তোমাদের অপশনে ছিল, স্ক্লেরা কাকে বলছে? তো এটা চোখের আচ্ছাদনকারী সাদা অংশ। এটা চোখে বহিরাবকের পেছনের প্রায় 5/6 স্থান জুড়ে অবস্থিত। এটা এটা এবং ভিতরের তরল পদার্থগুলো, যেটাকে আমরা অ্যাকুয়াস হিউমাস বলি এবং ভিট্রিয়াস হিউমাস বলি, মিলে চোখের সূক্ষ্ম অংশগুলোকে রক্ষা করে। এটি সাদা এবং অস্বচ্ছ এবং সাদা বর্ণের কোলাজেন তন্তু দ্বারা গঠিত হয়, যা ভিতরে আলো প্রবেশ করতে পারে না। তাহলে এগুলো সবগুলো সম্পর্কে আমরা পড়লাম। নেক্সট প্রশ্নে চলে আসি। পৃথিবী এবং একটি উপগ্রহের মধ্যে মাধ্যাকর্ষণের আকর্ষণ কিসের উপর জোর দেয়? পৃথিবী এবং একটা স্যাটেলাইট রয়েছে বা উপগ্রহ রয়েছে, তার মধ্যে মাধ্যাকর্ষণের আকর্ষণ কিসের উপর জোর দেয়? তো অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপিটাল ফোর্সের উপর জোর দেয়। অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপিটাল ফোর্স কাকে বলছে? বস্তু যখন বৃত্তাকার পরিক্রমণ করে তখন প্রতি মুহূর্তে তার সরলরেখায় গতিশীল হওয়ার প্রবণতাকে প্রতিরোধ করে বৃত্তাকার পথে ঘোরাবার জন্য বস্তুর উপর একটি বল ক্রিয়া হয়, তাকে বলা হয় অভিকেন্দ্র বল। এবং সমবৃত্ত গতিতে পরিক্রমণকালে বস্তু ত্বরণ সর্বদা কেন্দ্রাভিমুখী হয়ে থাকে। এবং দড়ি দিয়ে কোনো পাথরকে বেঁধে ঘোরালে দড়ির উপর যে টান পড়ে সেটিও হচ্ছে একটা অভিকেন্দ্র বলের যোগান দেয়। তো এগুলো খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা তোমাদের লাইন বাই লাইন পড়তে হবে। বিভিন্ন মানসিক এবং চারিত্রিক গুণাবলী মাতা পিতা থেকে যা শিশুতে প্রবাহিত হয় তা হলো কোনটি? একটা মাতা পিতার কাছ থেকে শিশুর কাছে নিম্নোক্ত কোনটা এসে থাকে? এটা হচ্ছে বংশগতি বা যেটাকে আমরা হেরিডিটি বলে থাকি। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। 25°C তাপমাত্রায় ভিন্ন মাধ্যমে শব্দের গতিবেগ বিষয়ে নিচের কোন বক্তব্যটি সঠিক বা মিথ্যা? দেখো আগের দিনও এই সেম প্যাটার্নের প্রশ্ন ছিল, আজকেও সেম প্যাটার্নের। এখানে একটা অপশন চেঞ্জ করে দিয়েছে। এটা আমরা আগের দিনও পড়েছিলাম যে পাতিত জল বা ডিস্টিল ওয়াটারে শব্দের গতিবেগ হচ্ছে 1498 মিটার পার সেকেন্ড। এটা তো 1 নম্বর সঠিক। এবার অক্সিজেন গ্যাসে শব্দের গতিবেগ 316 মিটার পার সেকেন্ড 25°C, এটা সত্য না মিথ্যা সেটা তোমাকে জানতে হবে, কারণ আগের দিন আমরা পড়েছিলাম 2 নম্বর অপশনটা তো সঠিক, এটা আমরা জানি। এখানে মনে রাখবে বোথ 1 নম্বর এবং 2 নম্বর দুটি সঠিক। এবং আগের দিনেও পড়েছিলাম সমুদ্রের জলে শব্দের গতিবেগ হচ্ছে 1431 মিটার পার সেকেন্ড, পাতিত জলে শব্দের গতিবেগ হচ্ছে 1498 মিটার পার সেকেন্ড, এবং এর সাথে এটা পড়েছিলাম যে পিতলে শব্দের গতিবেগ হচ্ছে 4700 মিটার পার সেকেন্ড, এবং অক্সিজেন গ্যাসের গতিবেগ হচ্ছে 316 মিটার পার সেকেন্ড। তাহলে এইগুলো পরবর্তী ক্লাস যখন করাবো এই এক্সট্রা ডিটেলসগুলো সেখানেও আমি অ্যাড করে দেবো, তাহলে যাতে আমাদের আরো ভালোভাবে রিভিশন হয়ে থাকে। কিন্তু তোমাদের আগে থেকে পড়ে থাকতে হবে, তবেই তো রিভিশন হবে। তো অবশ্যই আগের যে গ্রুপ ডি 96 সেট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের 30টা সেট যেটা করেছি সেটা কমপ্লিট করবে। ভিডিও ডেসক্রিপশনে আমি প্লেলিস্ট দিয়ে রেখেছি। যারা প্রতিদিন পড়ছো তারা প্রতিদিন অ্যাটেন্ড করতে থাকবে এবং নেগেটিভটা কমানোর চেষ্টা করবে। দাঁতের এনামেল যা অ্যাসিড দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে দাঁতের ক্ষয় করে সেটি আসলে কি? তো মনে রাখবে দাঁতের এনামেল যা অ্যাসিড দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে দাঁতের ক্ষয় করে সেটি হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। 2 অ্যাম্পিয়ারের বিদ্যুৎ নিয়ন্ত্রণ হয় 5 ওহম রোধের মাধ্যমে। রোধকটির মধ্যে দিয়ে 1 মিনিটে প্রবাহিত বৈদ্যুতিক আধানের পরিমাণ কত? তো এখানে কি হবে? 120 কুলম্ব। কিভাবে হচ্ছে? সবার প্রথম দেখো কারেন্ট 2 অ্যাম্পিয়ার, সময় 1 মিনিট মানে 60 সেকেন্ড, বৈদ্যুতিক আধান তোমাকে বার করতে হবে। তো এখানে আমাদের ফর্মুলা কি ফর্মুলা কি ইউজ করব? Q = I × T। তো I হচ্ছে তোমার কত? 2 অ্যাম্পিয়ার, T হচ্ছে 60 সেকেন্ড, তাহলে কত হচ্ছে ফর্মুলা? 120 কুলম্ব। এবং এখানে দেখো তোমাকে রোধের কিন্তু কোনো রকম কোনো কাজ নেই, এটা জাস্ট তোমাকে কনফিউজ করার জন্য দিয়েছে। দ্য ইনডিউস কারেন্ট বা যেটা বিদ্যুৎ প্রবাহ রয়েছে ইজ হাইয়েস্ট, সর্বোচ্চ হবে হোয়েন দ্য ডাইরেকশন অফ দ্য মোশন অফ দ্য কয়েল,
কয়েলের যে ডাইরেকশন যেটা হবে মোশনের, সেটা কত ডিগ্রি হবে উইথ রেসপেক্ট টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। তো বিদ্যুৎ প্রবাহ কখন সর্বোচ্চ হবে যখন যেটা কয়েলের যে মোশনের যে ডাইরেকশন সেটা চৌম্বক ক্ষেত্রের সাথে কত ডিগ্রি কোণ করলে। তো সেখানে মনে রাখবে 90 ডিগ্রি কোণ করলে সেটা সর্বোচ্চ তোমার বিদ্যুৎ প্রবাহ হবে। এবং মনে রাখবে দ্য ইনডিউস কারেন্ট ইজ প্রপোর্শনাল টু দ্য টাইম চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স। তো এটাও মনে রাখবে। পরবর্তী প্রশ্নে চলে আসি সাফিক্স, যেটি একটি হাইড্রোকার্বন চেনের সাথে সংযুক্ত এবং কিটোন দিয়ে শেষ হয়, সেটি হলো কোনটি? তো কিটোন দিয়ে শেষ হয় সেটি হচ্ছে কোনটি? তো সেটি হচ্ছে তোমার -1 ONE। এইখানে দেখো একটু ফাংশনাল গ্রুপ রয়েছে, এক হচ্ছে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কিটোন। তো অ্যালকোহলের যে সাফিক্স সেটা হচ্ছে -OL, অপশন সি তে রয়েছে। অ্যালডিহাইডের হচ্ছে -AL, অপশন বি তে রয়েছে। এবং কিটোনের হচ্ছে -1, ওকে, অপশন এ ধরেছে। তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে? অপশন এ। এবার এখানে যদি কিটোনের জায়গায় তোমাদের অ্যালডিহাইড দিয়ে দিত তখন তুমি -AL করতে। তো এগুলো মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এটি একটি বস্তুর ধর্ম, তা আকৃতি ধরে রাখা যদি ড্যাশ কাজ করে এবং কঠিন যে ধর্ম দেখায় তাকে বলে ড্যাশ। তো মনে রাখবে এটি একটি বস্তুর ধর্ম যা তার আকৃতি ধরে রাখা যদি বহির্বল হয়ে থাকে এবং বহির্বল কাজ হয় এবং কঠিন যে ধর্ম দেখায় তাকে বলা হয় কাঠিন্য। তো অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। শব্দ যে পদার্থের মধ্যে দিয়ে পরিবাহিত হতে পারে তাকে কি বলা হয়? তো শব্দকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে কিসের দরকার পড়ে? একটা মাধ্যমের দরকার পড়ে। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এবার শব্দ সম্পর্কে কিছু এক্সট্রা ডিটেলস আমরা পড়বো। সবার প্রথম, শব্দ শূন্য স্থানের মধ্যে দিয়ে চলাচল করতে পারে না, কারণ শব্দকে চলাচল করতে গেলে একটা মাধ্যমের দরকার পড়ে। ওকে। সেকেন্ড, তোমাকে মনে রাখতে হবে যে সকল শব্দের কম্পাঙ্ক 20 হার্টজ থেকে 20 কিলোহার্টজ 20 কিলোহার্টজ বা এটাকে অনেক সময় 20,000 হার্টজও লেখা হয়। ওকে, দুটোই কিন্তু এক। তো 20 হার্টজ থেকে 20 কিলোহার্টজ বা 20,000 হার্টজ কম্পাঙ্ক সীমার মধ্যে যে শব্দগুলো রয়েছে সেগুলো মানুষের মধ্যে মানে আমরা সেই শব্দগুলো শুনতে পাই। এবং এর সাথে মনে রাখবে, সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে এবং বায়ুর মাধ্যমে এই শব্দের তরঙ্গ দৈর্ঘ্য যদি 17 মিটার থেকে 1.7 সেন্টিমিটার হয়ে থাকে। এর সাথে মনে রাখবে 20 কিলোহার্টজের উপর যে শব্দ তরঙ্গ রয়েছে সেটাকে বলা হয় আল্ট্রাসাউন্ড বা শ্রবণাতীত শব্দ, যা আমরা মানুষের কাছে শ্রবণীয় নয়। এবং এর সাথে এটাও মনে রাখবে যে 20 হার্টজের নিচে শব্দ তরঙ্গকে বলা হয় ইনফ্রাসাউন্ড বা অশ্রাব্য শব্দ, যেটা আমরা শুনতে পাই না। লেড নাইট্রেট ক্রিস্টালকে যখন শুষ্ক টেস্ট টিউবে প্রবলভাবে গরম করা হয় তখন নিম্নোক্ত কোন ঘটনাটি ঘটে থাকে? তো এটা একটা কনফিউজিং প্রশ্ন। তো এখানে মনে রাখবে, লেড নাইট্রেট ক্রিস্টালকে যখন শুষ্ক টেস্ট টিউব প্রভাব বলে গরম করা হয় তখন সেখান থেকে একটি হলুদ অবশিষ্ট পড়ে থাকে। তো এটা একটু এক্সট্রা ডিটেলসে তোমাকে জানতে হবে, তবে তুমি ব্যাপারটা বুঝতে পারবে। তো মনে রাখবে, এই লেড নাইট্রেটকে যখন শুষ্ক টেস্ট টিউবের ভিতরে প্রবলভাবে গরম করা হয় তখন সেখানে বাদামি বাদামি রঙের গ্যাস যেটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। লেড নাইট্রেট শক্তিশালী উত্তাপের ফলে লেড অক্সাইড এর একটা হলুদ অবশিষ্টে পরিণত হয়। তো এখানে মনে রাখবে, দেখো, লেড নাইট্রেট এটাকে তুমি উত্তপ্ত করলে এখান থেকে তুমি পেলে হলুদ কালারের পিবিও বা লেড অক্সাইড, বাদামি কালারের পেলে তোমার নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং তার সাথে অক্সিজেন উৎপন্ন হলো। তাহলে এখান থেকে আমরা অ্যান্সার কি করতে পারছি, যে লেড নাইট্রেট একটি শুষ্ক পরীক্ষা টিউবে দৃঢ়ভাবে গরম করার সময় লেড অক্সাইড, পিবিও, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। এবং লেড নাইট্রেটের কালার হচ্ছে হলুদ হয়ে যায়। তো লেড নাইট্রেটের অবশিষ্ট অংশ পড়ে থাকে হলুদ কালার হয়ে। এবং লালচে বাদামি গ্যাস বিবর্তনের কারণে নাইট্রোজেন ডাইঅক্সাইড, কারণ নাইট্রোজেন গ্যাস যে উৎপন্ন হয় সেটা কালার হচ্ছে লালচে বাদামি। এবার এখানে বলেছে কোনটা, অপশন অনুযায়ী তোমাকে অ্যান্সার করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ খয়েরি কালার বা বাদামি কালার বলতে পারো অবশিষ্ট পড়ে থাকে এবং হলুদ অবশিষ্ট। তো এই দুটো খুবই কনফিউজ, কারণ দুটোই উৎপন্ন হচ্ছে। খয়েরি কালারের তোমার নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং হলুদ কালারের তোমাদের লেড অক্সাইড উৎপন্ন হচ্ছে। তো এখানে তোমাদের আমি বিভিন্ন ওয়েবসাইট যেটু ঘেটে দেখলাম সেখানে অপশন ডি অ্যান্সার দেওয়া রয়েছে, এবং এর সাথে মনে রাখবে যেটা অফিসিয়াল অ্যান্সার কি, সেখানে অপশন সি দেওয়া রয়েছে। তো সেই জন্য এটা তোমাদের আমি একটু কনফিউজিং বললাম, কিন্তু যেহেতু ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলোতে তোমাদের অপশন ডি দেওয়া রয়েছে তাই এখানে তোমাদের আমি এটা অপশন ডি করে দিচ্ছি। ওকে, কিন্তু অফিসিয়াল যেটা অ্যান্সার কি সেখানে কিন্তু অপশন সি দেওয়া আছে। কাজের এসআই একক হলো কি? তো কাজের এসআই একক হচ্ছে জুল, এবং তার সাথে মনে রাখবে বলের একক হচ্ছে নিউটন,
কার্য এবং শক্তি, কাজ এবং শক্তির একক হচ্ছে জুল, এবং তোমার চাপের একক হচ্ছে পাস্কাল, এবং তার সাথে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তো এগুলো মনে রাখবে, পরীক্ষায় খুব কাজে লাগবে। ইউনিট চ্যাপ্টার থেকে আজকে দুটো কোশ্চেন ডিসকাস করলাম। তো টোটাল 25 কোশ্চেন ছিল। আউট অফ 25 কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দিও। যারা জেনারেল সায়েন্সে একদম কাঁচা, এই 3000 জেনারেল সায়েন্স তোমাদের পুরো কমপ্লিট করতে হবে, তবে গিয়ে তুমি পরীক্ষায় কম্পিটিশনে একটা সুযোগ পাবে খুব ভালোভাবে পরীক্ষাটা দিয়ে আসার জন্য। তো এগুলোর পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই পিডিএফগুলো নিতে চাইলে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো, এবং যদি ভিডিও প্লেলিস্ট যাদের দরকার, যে গ্রুপ ডির 96টা শিফট এবং তার সাথে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের 30টা শিফট, দুটোরই প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে দেখবে। সবার প্রথম যে প্লেলিস্টটা থাকবে সেটা হচ্ছে এই যে ক্লাসগুলো হচ্ছে সেটার প্লেলিস্ট। সেকেন্ড যে পজিশনে যেটা থাকবে সেটা হচ্ছে গ্রুপ ডির 96 শিফটের প্লেলিস্ট, এবং থার্ড যে ভিডিও প্লেলিস্টটা পাবে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের 30টা শিফটের কোশ্চেন, এবং তার নিচে পিডিএফ লিঙ্কগুলো পেয়ে যাবে। তো পিডিএফ অনলাইনেও তুমি বাই করতে পারো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাই করতে পারো। হোয়াটসঅ্যাপের মধ্যে বাই করতে চাইলে এই নাম্বারে আমাকে মেসেজ করবে, কারণ হাতে গুনে তোমাদের আর 50 দিনের মতো রয়েছে। খুব ভালোভাবে যারা পড়বে তারাই হয়তো চাকরি পাবে, এবং যারা এখনো অবহেলা করবে তোমরা, তারা কিন্তু কম্পিটিশনে পিছিয়ে যাবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।